লক্ষ্মীর ভান্ডার আমরা দিচ্ছি, এটাই মহিলাদের সম্মান। আজকে কি প্রত্যেকটা বাবা মা তাকে এই 1500 টাকার লাইনে দাঁড়ানোর জন্য বাংলাতে তাকে বড় করেছিল? আপনি বলছেন ইন্ডাস্ট্রি নেই, জব নেই, উন্নয়ন নেই। কিন্তু তারপরেও তো দেখা যাচ্ছে যে এই ফ্রি স্কিমগুলো ১০০টা স্কিম এখন মুখ্যমন্ত্রী বলেন যে উনি দিয়েছেন। সেগুলো কিন্তু ফিল্ডে মাঠে লোক মেনে নিচ্ছে। মহিলারা তো ভোট করছে। মানুষের আবেগটাকে নিয়ে খেলে ভোট নেওয়া হয়। আগামী দিনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কিচ্ছু রাখেনি। হিন্দু ভার্সেস মুসলিম হচ্ছে কি হিন্দু ভোট কনসলিডেট হতে পারবে বিজেপির পক্ষে? বিজেপি অলওয়েজ সবকা সাথ সবকা বিকাশ এই জায়গায় অলওয়েজ বিশ্বাস করে। এই মুসলিম বা মাইনরিটিরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে এবারে থাকবে না, এটা কিন্তু আস্তে আস্তে আপনাদের কাছে পরিষ্কার হচ্ছে। বিজেপির সাথেও আসবে কি? ডেফিনেটলি অনেকে তো আছে, আমাদের তো মাইনরিটি সেল আছে। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হতে পারবে? পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় প্রশ্ন। নির্বাচন কমিশনকে ফ্রি আর ফেয়ার ইলেকশন করাতেই হবে। নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা। আমি আপনাদের সাথে আশিকা। শুরু করছি ইলেকশনের আড্ডা। আজকে যিনি গেস্ট আমাদের, আগে ছিলেন মেধাবী ছাত্রা, তারপরে হলেন পারঙ্গত নৃত্যাঙ্গনা, সেখান থেকে হলেন আগে বউ, তারপরে অভিনেত্রী, এখন আমরা ওনাকে চিনি নেত্রী হিসাবে। লকেট চ্যাটার্জি, লকেট দি, স্বাগত। নমস্কার। এত মৃদুভাষী কিন্তু নেত্রীদেরকে দেখা যায় না। সবার মধ্যেই সবকিছুই থাকে। হ্যাঁ, নেত্রী হোক সবাই, জননেত্রী হোক বা সাধারণ মানুষ হোক, সবার মধ্যে তো একটা ব্যক্তিগত জায়গা বা সাধারণ মানুষের যে ব্যবহার সুলভ থাকে, নেচার তো এরকমই হয়। লকেট দি, বলবো একটা কথা, যত অভিনেত্রীদেরকে অন্তত ইন্টারভিউ করেছি, ভালো একটা মোটা লেয়ার মেকআপের থাকে। হুম। আপনি একদম চেহারায় কিছু মেকআপ নেই, শুধু একটা টিপ, কাজল, কটনের শাড়ি, ये लॉकेट दी का स्टाइल है? লকেট দিকে মানে আমি যখন ফিল্মেও কাজ করেছি, আমি খুব একটা নো মেকআপ লুকই আমার বেশিরভাগ থাকতো। আমি খুব একটা মেকআপ ইউজ করতাম না, খুবই অল্প ছিল। আর এখন তো একদমই কমে গেছে। আমি স্কিনটাকে একটু বিশ্রাম দিই অলওয়েজ। আর শাড়িগুলো বেশ ভালো। লাভ কটন, আমার কটন ভীষণ ভালো লাগে। মানে প্রচুর কটন শাড়ি আমার বাড়িতে আছে। বিভিন্ন জায়গা থেকে আমার শাড়ির আমার একটা নেশাও আছে। তো শাড়ি আমার কাছে প্রচুর। আচ্ছা, আগে শুরু করি ইলেকশনের ইস্যু নিয়ে। মহিলা সুরক্ষা কি সবচেয়ে বড় ইস্যু বলা যায়? সেটা তো মানে আমাদের পুরো দেশেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী অলওয়েজ নরেন্দ্র মোদীজি বলেন যে মহিলাদেরকে অলওয়েজ সে রেসপেক্ট, সম্মান দিতে হবে। যবেই উনি এসছেন 2014-এ, তো ফার্স্ট উনি স্বচ্ছ ভারত করেছিলেন এবং প্রত্যেকটা বাড়িতে মহিলাদের জন্য শৌচাগার, এটা ফার্স্ট উনি এসে করেছিলেন। তো প্রথম যে সম্মানটা উনি দিয়েছিলেন, এবং আমার মনে হয় যে একমাত্র ভারতীয় জনতা পার্টি যিনি ফার্স্ট মহিলাদের এই অসুবিধাটার কথা ভেবেছিলেন এবং একের পর এক মহিলাদের জন্য উন্নয়ন করে গেছেন। তো আমার মনে হয় যদি আমরা মহিলাদেরকে ঠিক রাখতে পারি, আমি নিজে মহিলা বলে বলছি না, এটা আমার মানে অ্যাজ এ নাগরিক আমার মনে হয় যে আমরা যদি মহিলাদেরকে ঠিক রাখতে পারি, তাহলে আমরা পরিবারকে ঠিক রাখতে পারবো। পরিবার ঠিক থাকলে সমাজ ঠিক থাকবে, সমাজ ঠিক থাকলে দেশ ঠিক থাকবে। পশ্চিমবঙ্গের যদি কথা বলি, ইলেকশনের কি মেন ইস্যু মহিলা সুরক্ষা? স্পেশালি আরজি করের মতো ঘটনা হয়েছে, আহ, আহ, হাঁসখালি হয়েছে, আর সন্দেশখালি হয়েছে। আহ, সেগুলোই কি মেন ইস্যু? অনেক অনেক, আমি তো লাস্ট 12 বছর ধরে পার্টিতে আছি। মানে পার্কস্ট্রিট 2012, তারপর কামদুনি, কাকদ্বীপ, মানে উত্তর থেকে দক্ষিণ পুরো বেঙ্গলে যদি আমরা দেখি, প্রত্যেকটা জায়গায় যেগুলো আমাদের নোন, আমরা জানি, সেগুলো তো আছেই। এবং যেগুলো আমরা জানি না সেগুলো রয়েছে, সেগুলো হয়তো গ্রাম বাংলার মানুষরা জানে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে 2011-তে যখন মমতা বন্দ্যোপাধ্যায় এই ক্ষমতায় এসেছিলেন, তখন প্রত্যেকে ভেবেছিলেন যে 34 ইয়ার্স এর যে বামফ্রন্টের শাসন আছে সেটা থেকে আমরা মুক্তি পাবো, এবং মহিলাকে যদি একজন আনতে পারি তো মহিলারা অনেক আহ সুরক্ষিত থাকবে, রেসপেক্ট পাবে।
কিন্তু উল্টো হয়ে গেছে। 34 বছর পর যখন 15 বছরের এই সরকার থেকেছে, তো প্রত্যেকটা দিন আমরা দেখেছি যে মহিলাদের সম্মানটা আস্তে আস্তে নিচে নেমে এসছে। এখন তো মহিলাদের সম্মানটাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যে লক্ষ্মীর ভান্ডার আমরা দিচ্ছি, এটাই মহিলাদের সম্মান। কিন্তু একদিকে লক্ষ্মীর ভান্ডার আর অন্যদিকে মহিলাদের রেপ হচ্ছে, মার্ডার করে দেওয়া হচ্ছে, জ্বালিয়ে দিয়ে মানে তাকে নদীর ধারে ফেলে দেওয়া হচ্ছে। তো নিত্য নৈমিত্য ঘটনা চলছে। তো মহিলাদের জায়গাটা ডেফিনেটলি একটা বড় ইস্যু। আহ, আহ, লক্ষ্মী ভান্ডারের কথা আপনি বললেন, এখন যুব সাথীও হয়ে গেছে। ফ্রিবিজ একটা বড় ইস্যু, যেটা নিয়ে দেখা গেছে যে লাস্ট ইলেকশনের যদি কথা বলি, টিএমসির পক্ষে গেছে এগুলো। দেখুন, বেঙ্গল কখনো, বাঙালিরা কখনো ফ্রি জিনিস, ফ্রি কখনো বাঙালিদের মাথা নত হতে ইতিহাস কখনো দেখেনি। বাঙালিরা যখন বিপ্লব করেছে, বাঙালিরা যখন স্বাধীনতাতে, বাঙালিরা যখন শহীদ হয়েছে, বাঙালিরা যখন আন্দোলন করেছে, বাংলার একটা তো বিশেষ ভূমিকা ছিল। তখন কখনো বাঙালি মাথা নত করেনি, মেরুদণ্ড সোজা রেখেছে। কিন্তু এই শাসক দল এমন একটা জায়গায় নিয়ে চলে গেছে যে তাদেরকে সার্ভাইভ করার জন্য, তাদেরকে বাঁচার জন্য, আজকে যখন যেখানে শিল্প নেই, কিচ্ছু নেই, চাকরি নেই, তো ভালো ভালো যুব সমাজ বা যারা ভালো ভালো, যারা আমরা ফিউচার যারা রয়েছে, যারা আজকে কেউ এমএ পড়েছে, বিএড করেছে, আহ, মানে স্কুলে চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করেছে, এমকম করেছে, তারাও আজকে মানে একটাও চাকরি নেই, এবং তারাও আজকে 1500 টাকার পেছনে দৌড়চ্ছে। বিকজ এটা খুব দুঃখ লাগে একজন মা হিসেবে, যে আজকে কি প্রত্যেকটা বাবা মা তাকে এই 1500 টাকার লাইনে দাঁড়ানোর জন্য বাংলাতে তাকে বড় করেছিল? কিন্তু উপায় নেই, তাদের তো সার্ভাইভ করতে হবে। তো এই জায়গায় আজকে মানে ফ্রিটা বড় কথা নয়। ফ্রিটা ডেফিনেটলি থাকতে পারে, আমার যখন অনেক কিছু থাকবে, আমার যখন উপচে পড়বে সবকিছু, তখন আমি সবাইকে ফ্রিতে দিচ্ছি, হতে পারে। কিন্তু তার মানে এই নয় যে ফ্রিতে দিচ্ছি আর এদিকে আমার কাছে কোনো ইন্ডাস্ট্রি নেই, কোনো জব নেই, কিছু নেই। এটা হতে পারে না। আপনি বলছেন ইন্ডাস্ট্রি নেই, জব নেই, উন্নয়ন নেই, কিন্তু তারপরেও তো দেখা যাচ্ছে যে এই ফ্রি স্কিম গুলো, 100টা স্কিম এখন মুখ্যমন্ত্রী বলেন যে উনি দিয়েছেন, সেগুলো কিন্তু ফিল্ডে, মাঠে লোক মেনে নিচ্ছে, মহিলারা তো ভোট করছে না, দেখুন, টিএমসি কে। মানে একটা সময় তারা ভোট করেছে, এবং যখন লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয়েছে, একটা গিমিক তৈরি করা হয়, বিরাট করে তৈরি করা হয়েছে। তারপর লাস্ট 21-এ একটা মহিলাদের সেন্টিমেন্ট নিয়ে খেলা হয়েছে, এবং যেটা আমরা দেখেছি যে সেই হুইল চেয়ারে বসে, আমি একজন মহিলা, আমি পা ভাঙা অবস্থাতে আমি সব জায়গায় জায়গায় যাচ্ছি, আমার আমাকে অপমান করা হচ্ছে। এটা সিম্প্যাথিকটাকে, মানুষের আবেগটাকে নিয়ে খেলে ভোট নেওয়া হয়েছে। আপনি গিয়ে জিজ্ঞেস করুন যে প্রত্যেকটা বাংলার মহিলারা কি ভালো আছে? আনসার ইস নো। তারা ভালো নেই, কারণ 1500 টাকা, যেদিনকে 1500 টাকা বন্ধ হয়ে যাবে, বাস আর কিছু নেই, তাদের জন্য কিছু নেই। হোয়াট নেক্সট? না আছে তাদের ছেলে মেয়েদের জন্য ভালো স্কুল, না আছে তাদের ভালো আহ, রাখার জন্য, কোনো কেউ অসুস্থ হলে তাদের জন্য হসপিটাল, না আছে ভালো রাস্তা পরিকাঠামো রয়েছে, না গ্রাম বাংলার রাস্তা, না নাথিং, কিছু নেই। তো মানে আগামী দিনের জন্য এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কিচ্ছু রাখেনি। সব মোটামুটি সিন্ডিকেট, কাটমানি সবকিছুর মধ্যে দিয়ে পুরো বেঙ্গলটাকে বেঁচে দিয়েছে। লকেট দি, কি হিন্দু ভার্সেস মুসলিম হচ্ছে, কি হিন্দু ভোট কনসলিডেট হতে পারবে বিজেপির পক্ষে? দেখুন, বিজেপি অলওয়েজ সবকা সাথ সবকা বিকাশ, এই জায়গায় অলওয়েজ বিশ্বাস করে, বিশ্বাস এখনো পর্যন্ত করে। অন্যান্য জায়গায় আহ যখন ভোট হয়েছে, অন্যান্য জায়গায় যখন তারা কাজ করেছে, এইভাবে কাজ করেছে। কিন্তু এখানে এরকম একটা বিভেদের রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে রেখেছে, যেখানে তুষ্টিকরণের রাজনীতি চলছে, যেখানে কিছুদিন আগে ঈদ ছিল, ঈদের মঞ্চে গিয়ে উনি রাজনীতির কথা বলছেন, যে বিজেপি এলে জাহান্নামে যাবে। তো এই ধরনের কথাগুলো একটা ধর্মীয় সম্মেলনে কি করে বলা যায়? কিন্তু এখানে যেভাবে মুসলিমদেরকে তোষণের রাজনীতি চলেছে, এবং যারা হিন্দু রয়েছে বিশেষ করে, তাদের ওপর অত্যাচার হয়েছে, এবং আমাদের পাশেই বাংলাদেশ, বাংলাদেশের যে প্রভাব আমাদের এখানে
বাংলাদেশের মতন করেই পড়েছে, এবং রামনবমীর সময় কোনো রকম পারমিশন দেওয়া হবে না, কিন্তু মহরমের সময় পারমিশন দেওয়া হবে, দুর্গাপুজোর বিসর্জনের সময় পারমিশন নিয়ে দুর্গাপুজোর বিসর্জন দিতে হবে। এই জিনিসগুলো যে ডিভাইড রুলস করা হয়েছে, এই জন্য আজকে এখানে মানে একটা এরকম পরিস্থিতি তৈরি হয়েছে, দাঙ্গার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। তো আমার মনে হয় 2021-এ মানুষ ভাবছিল, এবার মুর্শিদাবাদের ঘটনা কিছুদিন আগে সবাই দেখেছে যে মহিলাদেরকে কিভাবে লুট করা হয়েছে, সবকিছু, তাদের বাসন কোসন, ঘর বাড়ি, তাদের যে কটা টাকা পয়সা গয়না ছিল সব লুট করে নেওয়া হয়েছে, বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। এবং মহিলারা একটা স্কুলে, পুলিশই নিয়ে গেছে, মহিলারা একটা স্কুলে গিয়ে ক্যাম্প করে সেখানে আহ আস্থানা নিয়েছে, আশ্রয় নিয়েছে। তো এরপরেও তারা বুঝতে পারছে, চোখ খুলেছে এখানকার হিন্দুদের, তারা বুঝতে পারছে কোথাও একটা ইগনোর হচ্ছে এই হিন্দুরা এখানে। এবং এবারে যদি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসে, তাহলে কিন্তু এটা বাংলাদেশের যে সিচুয়েশন আমরা দেখে এসেছি, সেটা হতে আর দেরি হবে না। এআইএমআইএম সাথ আছেন হুমায়ুন কবির, মুসলিম ভোট কি থাকবে টিএমসির সাথে এবার? দেখুন, এটা তো আমাদের একবার চিন্তা দেখতে হবে, সেটা আগামী দিনে কি হয়, এটা আমাদের ভবিষ্যতে উত্তর দেবে আমাদেরকে। কিন্তু মুসলিম মাইনরিটি ওপর নির্ভর করে মমতা বন্দ্যোপাধ্যায় অলওয়েজ এই ভোটের এই সমুদ্রটা বারবার করে পার হয়েছে। আমার মনে হয় এবার তারাও বুঝতে পেরেছে যে অ্যাকচুয়ালি আমাদের জন্য কিছু করা হয়নি। তো এবার মানে অনেকে যারা এসছেন, যে মুসলিমদের মুখেও কিন্তু অনেক বড় আওয়াজ শোনা গেছে যে এতদিন আমরা ইউজ হয়েছি, আর আমরা নিজেকে ইউজ করতে দেব না। হতে পারে তাদের বিজেপি পছন্দ নাও হতে পারে, হতে পারে, সেটা নিজের নিজের ব্যাপার। কিন্তু এই মুসলিম বা মাইনরিটিরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে এবারে থাকবে না, সেটা কিন্তু আস্তে আস্তে আমাদের কাছে পরিষ্কার হচ্ছে। সেই জন্যই আজকে হুমায়ুন বলুন বা যারা এসছে, তারা মানে তাদের দিকে মুসলিম সম্প্রদায়ের লোক যাচ্ছে। বিজেপির সাথেও আসবে কি মাইনরিটিস? ডেফিনেটলি অনেকে তো আছে, আমাদের তো মাইনরিটি সেল আছে, আমাদের তো প্রচুর মুসলিম আছে, আমাদের মহিলারা রয়েছে প্রচুর, যারা আমাদের প্রতিটা জেলায় জেলায় আমাদের, আমরা নিজেরাই দেখি যে তারা খুব সুন্দরভাবে আমাদের সাথে কাজ করে যাচ্ছে বছরের পর বছর ধরে, এবং তারা সিকিওর মনে করে এখানে। সুতরাং মুসলিম ভোট ডেফিনেটলি আমাদের আসবে। ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হতে পারবে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় প্রশ্ন। হতে হবেই, এবারে হতে হবেই, নাহলে আর কোনো রাস্তা নেই। নির্বাচন কমিশনকে ফ্রি আর ফেয়ার ইলেকশন করাতেই হবে, এবং সেটা অনেক দিন ধরে তার প্রস্তুতি তো আমরা দেখছি তারা করছে। এবং আমরা 100% জানি যে এবারে ইলেকশন কিন্তু অন্যবারের মতো হবে না, অনেক স্ট্রিক্টলি এই ইলেকশন হবে। সেন্ট্রাল ফোর্সেস ভূমিকা নিয়ে অনেকবার আপনাদেরও একটু ক্ষোভ থাকে, সেটা নিয়ে কি কিছু ভাবা হয়েছে? এবারে তো আমরা ক্ষোভ তো ডেফিনেটলি থাকে, কি ওদেরও তো বেচারা, ওনারাও তো অনেক সময় অনেক কিছু জানতে পারেন না। আমরাও দেখি যে উচিত সেই জায়গাতে, সেই মুভমেন্টে, ওই জায়গায় আমরা সেন্ট্রাল ফোর্সকে পাই না, তাদের ল্যাঙ্গুয়েজ প্রবলেম হয়, সেই সব প্রবলেম হয়। কিন্তু এবারে অনেক বেশি তাদেরকে ট্রেন্ড করা হচ্ছে, এবং তাদের সঙ্গে ক্যামেরা লাগানো হচ্ছে, বডিতে বডি ক্যামেরা লাগানো হচ্ছে, এবং তারা তারা কোথায় কোথায় মুভ করছে তারা, সেটাও জিপিএস দিয়ে ট্র্যাক করা হবে। এটা একটা ভালো জিনিস নেওয়া হয়েছে। এবং আমরা আহ, মানে অনেক জায়গায় সেন্ট্রাল ফোর্স খুব ভালো কাজ করেছে, কিছু কিছু জায়গায় কাজ করেনি, কিন্তু আমরা এবারে এক্সপেক্ট করছি যে আরো ভালো কাজ করবে। বলা যায় যে পুরি তৈয়ারি হ্যাঁ। পুরি তৈয়ারি। এসআইআর এ যদি কথা বলি দিদি, অনেক হিন্দুদের নামও বাদ গেছে, যেমন মাতুয়ায় কমিউনিটি হিসাবে ভোট করে, সেটার কি আহ, উম, ক্ষতি বিজেপি কে হবে না সেটা না নিয়ে? দেখি, এখানে তো এটা তো অনেক দিন আগে থেকেই চলছে এসআইআর। মূলত যারা রোহিঙ্গা বা ওপার থেকে অনুপ্রবেশকারী রয়েছে, তাদের তাদের যাদের কাগজপত্র নেই, তাদের জন্য এসআইআর করা হচ্ছে। এটা পুরো দেশেই হচ্ছে সেখানে, এবং ফিল্টার হয়ে যাচ্ছে জিনিসগুলোকে। এটা একটা ভালো, আমাদের ফর সিকিউরিটি রিজন, আমাদের দেশের জন্য ভালো, দেশের, বাংলাও তো দেশের মধ্যে পড়ে। কিন্তু এখানে কি হয়েছে, বাংলাতে এরা বিহারের এসআইআর এর পর, বিহারে ভোটের পর এনারা কি করেছেন, যে ভোটটা তো নির্বাচন কমিশন আসছেন, এসআইআর করছেন, এবং যখন আহ, পুরো সিস্টেমটা কার কাজ করছে, বেঙ্গলের কাজ করছে, বেঙ্গলের বিউরোক্রাটস কাজ করছে, বেঙ্গলের বিডিও কাজ করছে, বেঙ্গলের এসডিও কাজ করছে, ডিএম কাজ করছে। এই যে বিভিন্ন ভাবে এসআইআর এ মতুয়াদেরকে, এজেড মানুষকে
কোনো সেলিব্রিটিকে তাদেরকে ডেকে ডেকে যে তোমার এই কাগজটা নেই, এই কাগজটা নেই, তাদেরকে প্যানিক তৈরি করে দেওয়া, তাদেরকে বিভিন্নভাবে তোমার এই কাগজটা নেই, তোমার নাম থাকবে না, এই ধরনের জিনিসগুলোকে প্যানিক তৈরি কারা করেছে? এটা তো নির্বাচন কমিশনের একজন এসে করেনি। কারণ নির্বাচন কমিশন এসছে এখানে, তার নির্দেশে কাজ হয়েছে, কাজটা করেছে বেঙ্গল গভর্নমেন্ট। তো বেঙ্গল গভর্নমেন্টকে এমন নির্দেশ দেওয়া ছিল, ভাই তুমি সবাইকে হ্যারাস করবে। অনেক মতুয়ারা তো ভয়েই আসেনি তারা, যে আমার নাম মানে কাগজ দিতে বলেছে, তাদেরকে প্রভোক করা হয়েছে, ভাই দিতে হবে না, কাগজ দেখাতে হবে না, এরকম অনেকের নাম বাদ গেছে। কিন্তু তার মধ্যে একটা প্রভিশন ডেফিনেটলি রাখা হয়েছে যে কোনো হিন্দু নাম এই নাগরিকত্ব থেকে বাদ যাবে না, সি এর মাধ্যমে তারা আবার নাগরিকত্ব পাবেন, এবং তার জন্য সিস্টেমও তৈরি করা হয়েছে। অনেক লোক সেই সিস্টেমে এসে তাদের নাম উঠিয়েছে এবং তারা ভোট দেওয়ার জন্য রেডি হয়েছে। তো এই জিনিসটা করতে দিচ্ছে না একমাত্র তৃণমূল, তারা এমন সেটার ভাবে কি প্যানিক করে নেগেটিভ দিয়েছে। এফেক্ট হতে পারে আহ, সেটা বিজেপির জন্য? সেটা দেখা যাবে, সেটা আমাদের প্রচার চলছে, এবং আমাদের যেগুলো মতুয়াদের জায়গাগুলো রয়েছে সেগুলোতে আমাদের যারা জনপ্রতিনিধি রয়েছেন তারা এইসব ব্যাপারে কাজ করছেন ভালো করে, এবং তাদেরকে বোঝানো হচ্ছে। কিন্তু মতুয়ারা খুব ভালোভাবে জানেন যে আহ এই এসআইআর এ নাম নেই বা তৃণমূল কি বলো সেগুলোতে এফেক্ট করবে না মতুয়াদের ভোটস। মতুয়ারা জানেন যে নরেন্দ্র মোদীজি অলওয়েজ আশীর্বাদ রেখেছেন, এবং আগামী দিনে উনি ওদের পাশে থাকবেন। এবারে একটু পলিটিক্যাল ছেড়ে আপনার পার্সোনাল লাইফে আসি। হুম। ছোটবেলা কেমন কাটলো, কোথায় কিভাবে কিভাবে নাচ শেখা শুরু হলো ওখান থেকে? আগে মানে অনেক কম অভিনেত্রী হবেন যারা যারা আগে বিয়ে করেছেন তারপরে বেরিয়ে অ্যাক্টিং হুম। এসছেন, এত বড় নামও করেছেন। ছোটবেলা তো মানে যেরকম কাটে আর কি। আমাদের দক্ষিণেশ্বরে আমি মানুষ হয়েছি ওখানে। আর আমরা রামকৃষ্ণদেবের বংশধর, এবং আমরা দক্ষিণেশ্বরে, আমার বাবা পূজারী ছিলেন, পুজো করছা করতেন। স্কুল আহ, বাবা বাবার সঙ্গে দক্ষিণেশ্বরে গিয়ে অনেকটা সময় কাটানো, পড়াশোনা, তারপর নাচ গান নিয়েই থাকতাম। আমার মায়ের ভীষণ ইচ্ছে ছিল যে নাচ করুক। মায়ের নিজের ইচ্ছেগুলোকে মা আমার মধ্যে দিয়ে দেখতে চেয়েছেন। গান শেখানো, নাচ করা, যেরকম থাকে প্রত্যেকটা বাচ্চাদেরই, তো সেরকম ভাবে করিয়ে গেছেন। তারপরে স্কুলে পড়াশোনা করেছি, তারপর কলেজে এসেছি। তারপরেই সঙ্গে সঙ্গে আমার খুব ছোট কোন বয়সে কলেজ দিদি? যোগমায়া দেবী কলেজ, তো জুলজি ছিল আমার। তো ওটাতে তখন আমার বিয়েও হয়ে গেছে, ক্লাস 12-এ আগেই বিয়ে হয়েছে আমার। কত তো বছর এজ ছিল আপনার? প্রায় এজে যে বিয়ে হয়েছে মানে আমাদের বাড়ির ওরকমই একটা নেচার ছিল, এখনো আছে। তো তারপরেই আহ বিয়ে, মানে পড়াশোনা। আচ্ছা, বিয়ে আগে তারপরে পড়াশোনা? পড়াশোনা তো চলছে, হ্যাঁ, 11 মানে 12 এর সময়, গ্রাজুয়েশন হ্যাঁ। শেষ হলো পরে। গ্রাজুয়েশন তারপরে করা, কলেজ, গ্রাজুয়েশন, তারপরে ইনফ্যাক্ট আমি সিনেমায় যখন আসি সেই সময় আমার বেবিও হয় একই সঙ্গে। তো আমি ভাবিনি যে আমি সিনেমাতে কাজ করবো, কি করে ম্যানেজ করব, কিন্তু হয়ে গেছে। সেটা হলো কিভাবে? মানে অ্যাক্টিং করবেন সেটা না, আমি আপনি তো ভাবেন? নাচ করতাম মমতা শঙ্কর ব্যালে ট্রুপে। তো আমরা বিভিন্ন জায়গায় শোজে যেতাম, ওখানে অনেক রকমের আমাদের কাছে আসতো, যে বিভিন্ন ভাবে যে কন্ট্যাক্ট করতো যে কোনো মুভিতে কাজ করবো কিনা, এই করবো কিনা। অনেকবারই ছেড়ে দিয়েছি, করিনি পড়াশোনার জন্য, এখন না পরে। তারপরে হঠাৎ করে মানে ডেস্টিনিতে যখন সময় হয়, ঠিক সময় তখনই হয়, সবকিছু ক্লিক করে। তো একটা সিরিয়ালে আমি কাজ পাই, বা হায়দ্রাবাদে শুটিং হয়, ভালোবাসা থেকে যায় বলে। তো ওটা দিয়ে শুরু হয়, তারপরে তো আর পেছনে তাকাতে হয়নি, একের পর এক সিনেমা, আহ সবকিছু চলতে থাকে। এবং তারপরে 15 বছর 16 বছর ছিলাম সিনেমা, প্রচুর ছবিতে কাজ করা। বিয়ের বিয়ের জন্য পাত্র কি বাড়ি থেকে খুঁজে দেওয়া হলো না নিজে না খুঁজলেন? না, পাত্র তো আমাদের বললাম ছোটবেলায় ম্যারেজ হয় তো অলওয়েজ অ্যারেঞ্জ ম্যারেজ। তো মেয়ে আছে, আহ আহ, মেয়ে দেখতে ভালো, বাইরের লোকজন কি করে, মা বাবার চিন্তা থাকে মেয়েদেরও নিয়ে। তো সেই জন্য আমাদের বিয়েটা খুব তাড়াতাড়ি হয়েছে, এবং অ্যারেঞ্জ ম্যারেজ দেখাশোনা করেই বিয়ে হয়েছিল। অ্যারেঞ্জ ম্যারেজের পরেও হাজবেন্ড এত সাপোর্টিভ হ্যাঁ, ছিলেন যে ভীষণ সাপোর্টিভ। এডুকেশন তারপরে অ্যাক্টিং এর ক্যারিয়ারে? অলওয়েজ, আমার কখনো কোনো অসুবিধা হয়নি, মানে আমি কখনো ফিল করিনি আমার বাড়ি থেকে কখনো, মানে বুঝিনি আমি অ্যাকচুয়ালি। অনেকে বলেন যে মানে আমি ওখানে বড়ই হয়েছি আসলে বিয়ের পরও আমি আস্তে আস্তে ওখানেই বড় হয়েছি অ্যাকচুয়ালি, কিন্তু কখনো ফিল করিনি আমি।
ছেলে আর অ্যাক্টিং ক্যারিয়ার একসাথে শুরু হলো, কিভাবে ম্যানেজ করলেন? জানি না, আমিও বুঝতে পারিনি। আমি ফার্স্ট শুটিং এ গেছি, তখনই আমি প্রেগনেন্ট জানতে পেরেছি। তারপরে আমি ভেবেছি মনে হয় হবে না, কিন্তু আমার মা তাকে দেখেছে পুরোটাই একদম। এবং আমার মাও চাইতো যে আমি আহ, এগিয়ে যাই, জীবনে রাইজ করি। তো আমি কাজ করতাম, বাইরে বাইরে কাজ করতাম, আমার মায়ের কাছে ছিল। এবং আমার ছেলেও খুব সাপোর্টিভ, মানে এগুলো তো হয় না সচরাচর, মানে জন্ম থেকে কি করে হবে, কান্নাকাটি করবে না দেখলে, কিন্তু কোনো কিছু করেনি। অলওয়েজ প্রথম থেকেই দেখতো যে আমি শুটিং এ বেরিয়ে যেতাম, যখন 1 মাস 1.5 মাস মা ওকে দেখাতো অলওয়েজ যে তোমার মা এখন যাচ্ছে, ফ্লাইটে যাচ্ছে বা এই যাচ্ছে, দেখাতো। তো ওর মাথাতে ওটা ঢুকে গেছিল যে মা কাজ করে। তো আস্তে আস্তে ওইভাবেই ও বড় হয়েছে আমাকে এরম ভাবে দেখে। আমার কোনো বাড়িতে অশান্তি হয়নি শুনে? কোনোদিন না, কোনোদিন না, মানে এখন বাড়িতে দেখতে বলে বলে বাড়িতে কেন হয় এরকম, অলওয়েজ দেখে এসছে যে ওর মাও মানে ওয়ার্কিং মাদার, অলওয়েজ দেখে এসছে। আর এই ট্রেন্ডটা অলওয়েজ ওর ভেতরে রয়েছে। তারপরে পলিটিক্সে আসবেন, সেটা কি করে ঠিক এটাও তো করলেন? ডেস্টিনি, মানে পলিটিক্সে আসাটা আমি মনে করি। আমি পলিটিক্সের ব্যাপারে আমার কোনো কিছু ইন্টারেস্ট ছিল না, মানে বিরাট একদমই না, অনেক দূরেই ছিলাম। আমার কাছে আহ আমার কাছে অফার আসে যে আমি আহ মমতা বন্দ্যোপাধ্যায় তখন এসেছিলেন, তো ওনার সাথে আমার পরিচয় ছিল। তো অ্যাক্টিং করতাম, তো ওখানে যাওয়ার, তো আমি ওখানে জয়েন করেছিলাম 2012-এ। তারপর আমি আহ, ওনাদের ওই অ্যাজ এ সেলিব্রিটি ইমেজ নিয়ে, তখন আমি আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট পলিটিক্স এন্ড অল, বাট অ্যাজ এ সেলিব্রিটি কোথাও যাওয়া, তখন কেউ ছিল না টলিউডের। আই ওয়াজ দ্য ফার্স্ট পার্সন হু জয়েন্ট। মানে ছিল, শতাব্দী রায় ছিলেন, সিনিয়র লোকেরা ছিল, ওই সময়কার লোকেরা ছিল না। তো তারপরে আমি ওই কিছু দু একটা জায়গায় ওদের ক্যাম্পেনিং এ গেছি টেছি। তারপরে আহ, মানে কোনোদিন ভাবিনি, মানে ওই আর কি যাওয়া। সেটা অলওয়েজ পলিটিক্স বাই চান্স? প্রেফার মাই ফিল্ম ফিল্ম ক্যারিয়ার। তারপরে আমি উম, ওখান থেকে 2014-এ আমাকে ওমেন্স কমিশনের মেম্বার করা হয়। আমি মেম্বার হয়ে 7 মাস কাজ করেছি, তারপরে আমি আস্তে আস্তে বুঝতে শিখেছি। তো তখন আমার ইন্টারেস্ট হয়েছে, তখন আমার মনে হচ্ছে যে না, দিস ইজ নট দ্য রাইট প্লেস যে আমি এই পার্টিতে থাকতে পারি। তখন আমি জয়েন করেছি। এবং তখন আমি পলিটিক্স, যদি বলো, যদি কাজটা শিখেছি বা করেছি বিজেপিতে। বিজেপি? কেন আপনি ফুল টাইম পলিটিশিয়ান হ্যাঁ, আর হলেন আমি কেন? কখনো অনেক কম অ্যাক্ট্রেস হ্যাঁ, হয় আমি যে কখনো এক যারা দুটো পুরোপুরি জায়গা ছেড়ে দেয়। একসাথে আমি মনে করি না, যে যেটা করতে হয় তো ফুল ফোকাস করতে হয়। তো আমি ভাবিনি কখনো যে আমি এতটাই ফুল ফোকাস করে ফেলবো। কিন্তু সবকিছু পরিস্থিতি আমাকে আস্তে আস্তে করে একটা জায়গায় নিয়ে আসে, আমার কাজকর্ম অনেক কমে যায়, বিকজ আই জয়েন বিজেপি। তো আহ, সরকারের থেকে কাজ টাজ কমিয়ে দেওয়া হয়। এখন তো অনেকেই অনেক কাজ করতে পারে, তাও কিছু কাজ করতে পারে যারা এসছে, কিন্তু আমার সময় একদম আস্তে আস্তে করে সব কাজগুলো চলে যায়। তো পরিস্থিতি আমাকে ফোকাস করতে বলে যে তোমার জন্য এটাই রয়েছে। তো ফিল্ম ইন্ডাস্ট্রিতেও দ্বেষ দেখলেন যে কাজ দিচ্ছে না, কথা বলছে না হ্যাঁ, এটা তো লোকে? ছিল, আমি কথা বলছি না মানে কাজ দিত না, সুতরাং আমার তো কারোর সঙ্গে দেখাও হতো না। কিন্তু ততক্ষণে আমি ঢুকে গেছি, অনেকে আমায় বলতো যে কি করে চলবে, আমার তো একটাই ইনকামের জায়গা রয়েছে, কি করে চলবে। আমি তো মানে এতটা রিস্ক কি করে নিয়ে ফেললি, আমি তো না জেনে রিস্ক নিয়েছি। আমি কখনো বুঝিনি যে এরকম আমার সাথে হবে। তো আমাকে অনেকে যখন পরে বলতো, আমি বলতাম ভেবে নেবে, সবাই এটা পারবে না, কিন্তু আমি এটা পার হয়ে আসতে পেরেছি। কিন্তু এটা সবার পক্ষে সম্ভব না, এটার মধ্যে দিয়ে একটা অদ্ভুত স্ট্রাগল আছে। যদি করতে পারবে ভেবে চিন্তে আসবে। তারপর অনেকেই দেখেছি মানে ব্যাক ফুটে চলে গেছে। এটা করাটা খুব মুশকিল, আমার ডেস্টিনি ছিল বলে আমি এটা পার হয়ে আসতে পেরেছিলাম। ফুল টাইম পলিটিশিয়ান এখন ফুল টাইম, হ্যাঁ। দিল্লির মানে বলা যায় যে ফেভারিট চাইল্ড যদি বেঙ্গলে হয় দিল্লি নেতাদের, তার মধ্যে আপনি এক না, মুখ। এরকম না, দিল্লিতে যখন আমি 5 বছর অ্যাজ এন এমপি ছিলাম, তখন অনেক সুযোগ দেওয়া হয়েছিল বলার জন্য, ডিবেটে অংশগ্রহণ করেছি, চেষ্টা করেছি সবাইকে কথা শোনার এবং স্টাডি করে যতটুকুনি বলার। তো সবাই ভালো লাগতো, আর এটাই ছিল। এখন টিএমসির কারোর সাথে কথা হয়, কিংবা মমতা ব্যানার্জির না, সাথে কোনো দেখা, কোনো? লাস্ট 12 বছরে কোনো সময় এরকম কথা। লকেট দি, গলায় আপনি যে রুদ্রাক্ষের মালা দুটো তিনটে পরতেন,
হুম। অন্তত। আরো বেশি পড়ি, এখন মনে হয় কমই পড়ে এসেছি আজকে। হ্যাঁ, অনেক সেটাই বেশি পড়ি দেখলাম। এবং হাতেটাতেও অনেক কিছু অনেক পড়ি টড়ি। আমার এগুলো ভালো লাগে। বাট কোনো সংস্কার কিছু না। মানে আমার ভালো লাগে রুদ্রাক্ষ পড়তে। বিভিন্ন ধরনের। স্পিরিচুয়ালিটি হ্যাঁ, আই কলিং। এম ভেরি স্পিরিচুয়াল পারসন। আস্তে, আস্তে সেটা গ্রো করেছে ভেতরে। সবার মধ্যেই থাকে কিন্তু টাইমের সাথে, সাথে গ্রো করে। তো আমি তো মানে প্রচুর এখানে দেখলে লোকে অনেক কিছু বলবে বলে পড়ি না। কিন্তু নর্থ ইন্ডিয়া মানে দিল্লিতে যখন থাকতাম বা থাকি যখন মাঝে, মাঝে গিয়ে তখন রুদ্রাক্ষ ফুদ্রাক্ষ বেশ পড়ি। আমার ভালো লাগে পড়তে। আ আ তাছাড়া যদি আমি বলি তিলক হুম, স্পেশালি আপনি খুব প্রমিনেন্ট ভাবে লাগান। হুম, হুম। ভালো লাগে আমার। আমি ছোট থেকেই মানে এটা কোনো পলিটিক্স এর না। মমতা শঙ্কর ব্যালে ট্রুপে আমি যখন নাচতাম ওনাদের একটা আমাদের একটা স্টাইল ছিল সাজবার। মানে আমি খুব ছোটবেলা থেকেই আমি খুব ওই গ্রুপে আমি সবচেয়ে বেশি আ ছোট ছিলাম। ওর ইয়াংগেস্ট ওর ওখানে আমাদের আ মানে চুলকে অলওয়েজ আ খোপা করা, বড় টিপ পরা, কাজল পরা এটুকু আর ফুল লাগানো মাথায়। এটা আমাদের একটা ট্র্যাডিশন ছিল আমাদের। আমাদের এখনো এবার আমরা যে যেখানে যারা বিয়ে হয়ে চলে গেছে বা দূরে, দূরে চলে গেছে, আমরা সাজগোজ দেখে আমরা বলে দিতে পারি যে এটা আমাদের স্টুডেন্ট ছিল। তো এরকম আরকি। ওই ট্রেন্ডটা আমরা আ ওখান থেকে শিখেছি টিপ পরাটা। এবং অলওয়েজ এই টিপের মাঝখানে আইব্রোর মাঝখানে মমতা শঙ্কর মানে মমদি টিপ পরা পছন্দ করতেন না। তো অলওয়েজ আমাদেরকে একটু ওপরে টিপ উপরে। পরতো। তো অলওয়েজ আমার এই নেশাটা এটাও হয়ে গেছে যে অলওয়েজ ওপরে টিপ পরা। ফিল্ম ইন্ডাস্ট্রিকে মিস করেন এখন? না এখন মিস করি না। কোনো সময় মিস করিনি আমি। আ ১ম ভাবতাম কাজ কি করে হবে। কিন্তু আ ঈশ্বরের আশীর্বাদ যে আমি যখন পলিটিক্স এ এসেছি এতটাই বিজি হয়ে গেছিলাম যে আমাকে কখনো একবারের জন্য আমি আমার অভিনয়টাকে আমি মিস করি না। আ এবং আ মনে হয়নি যে না আমি কেন ওটাকে ছাড়লাম। ডেফিনিটলি কিছু যদি আ কখনো ভালো কিছু অফার আসে, যদি আমার সময় থাকে, তাহলে ডেফিনিটলি কখনো না কোনো কিছু ভালো রোল করব। পলিটিক্সে যদি ফিরে আসি, উত্তরাখণ্ডে বড় দায়িত্ব পেয়েছিলেন আর রেজাল্টও ভালো দিলেন। হুম, হ্যাঁ, উত্তরাখণ্ডে একটা অনেক বড় এক্সপেরিয়েন্স আমার হয়েছিল এবং আমি প্রত্যেকটা সময় আমি কলকাতাতে আমাকে মানে আসিনি আমি সেই সময়। আমাদের ২১ এর পরে, পরেই হয়েছিল। সেপ্টেম্বর, দ্যাট ওয়াজ সেপ্টেম্বর আমার নামটা অ্যানাউন্স হয় এবং সেপ্টেম্বর টু সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ ৭ মাস আমি পুরো ওখানে কাজ করেছিলাম। এবং আমি একটু ভীষণ সুন্দর একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছি এবং আ দারুণ লেগেছে এবং এই এক্সপেরিয়েন্সটা আমাকে অনেক কিছু শিখিয়েছে এবং আমাকে তখন যারা ছিলেন আ নাড্ডাজিও বলেছিলেন যে, "এক্সপেরিয়েন্সটা করুন আপনি আ অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন।" আর সিরিয়াসলি ওটা আমার জীবনের একটা আমি বলব টার্নিং পয়েন্ট উত্তরাখণ্ডে গিয়ে, অন্য জায়গায় গিয়ে, অন্য মানুষদের সাথে আমার এত ভালো একটা কানেকশনস হয়ে গেছিল যে এখনো পর্যন্ত তারা আমাকে ফোন করে এবং আমি অনেক বেশি ওদের সাথে কানেক্টেড। এখন যদি কথা বলি আ পশ্চিমবঙ্গের ইলেকশনে নিশ্চয়ই বাইরে অনেক দৌড়াদৌড়ি করতে হবে। কি আ কি তার আ প্ল্যানিং? প্ল্যানিং কিছু নেই। আমাদের ক্যাম্পেনিং করতে হবে আমরা জানি এবং বহু, বহু জায়গায় যেতে হবে। তো আমরা তো ৩৬৫ দিন মানে এখানে ট্যুর তো আমাদের চলতেই থাকে। মাইলের পর মাইল, কিলোমিটার, কিলোমিটার আমরা রান করি। তো এবারে আমাদের একটু বেশি থাকবে। তো আগামী ২ মাস তো ইলেকশন অবধি তো ৪ তারিখ অবধি প্রচুর, প্রচুর, প্রচুর প্রেশার থাকবে। এবারে তো ২ ফেজে ইলেকশন কি ২ বোঝা ফেজে গেছিল? ভালো ২ ফেজ ইলেকশন হলে ভালো হয় যে অনেক গরম থাকে। আর সবাইকে দেখি আমিও তো করেছি ৪ টে ইলেকশন আমি লড়েছি। তো প্রচুর প্রচার কষ্ট তো প্রচুর হয়। আ আমাদের কর্মীদের বিশেষ করে কষ্ট হয়, ক্যান্ডিডেটদের কি কষ্ট হয়। তো দুবার ইলেকশন হলে বেশি কষ্ট হবে না আরকি। অনেক দিন ধরে চলতে থাকলে একটু কষ্ট হয়। ভোটিং পার্সেন্টেজ বাড়তে থাকে কিন্তু খুব একটা গত লোকসভা ইলেকশন ভালো হয়নি। এবার কি আ দেখতে পাচ্ছেন? লোকসভার থেকে বিধানসভা একদম আলাদা। তো বিধানসভা একদম লোকসভা আলাদা হয়, বিধানসভা আলাদা হয়। এই বিধানসভায় অ্যান্টি ইনকামপেন্সি অনেক বেশি হয়ে গেছে এই সরকারের। তো মানুষ একদম রেডি রয়েছে। তো মানুষ চাইছে যে একটা বিকল্প বিজেপি আসুক। আমরা বিজেপিকে দেখি ৫ বছরের জন্য দিয়ে। তো ডেফিনিটলি ভোটিং পার্সেন্টেজ বাড়বে এবং আমাদের পরিবর্তন যাত্রা হয়েছিল। আমরা গেছিলাম সবাই আমরা ইনভলভ ছিলাম ওখানে। তো মানুষের এত আশীর্বাদ দেখেছি, এত মানুষের উৎসাহ দেখেছি
তো আমরা নিশ্চিত যে এবারে আমরা মানে বহু ভোটের ব্যবধানে আমাদের সরকার আসবে। যে স্টেটে বিজেপি জেতে তারপরে আমরা দেখি মুখ্যমন্ত্রীর ফেস খুঁজতে গেলে একটা চমক দেখি হঠাৎ। আহ, এই রাজ্যে যদি বিজেপির জিত হয় তাহলে কি মহিলা মুখ্যমন্ত্রীর জায়গায় আর একটা মহিলা মুখ দেখতে পারি আমরা? আমার মনে হয় এটা এরকম পুরোটাই সেন্ট্রাল নেতৃত্বের ওপরে থাকে, বা কে কিভাবে তারা স্ট্র্যাটেজি নিচ্ছে না নিচ্ছে। তো মানে মুখ্যমন্ত্রী নিয়ে আমাদের যে প্যাটার্ন আছে আমাদের সরকারের, যে আমরা দেখেছি লাস্ট কয়েকটা ইলেকশনেও দেখেছি, আমি উত্তরাখণ্ডেও দেখেছি, এটা খুব একটা মানে কেউ নিজেদের নিয়ে অতটা ভাবে না, আর আমাদেরকে ভাবতে দেওয়ার মতো পরিস্থিতিও তৈরি করা হয় না। অলওয়েজ সরকার আগে আসুক ফার্স্ট থাকে, এবং আমাদের জন্য নরেন্দ্র মোদীজি সামনে রেখে, আমরা পদ্মফুলকে সামনে রেখে আমরা লড়ি। আমাদের কোনো রকম কাকে ব্যক্তিকে দেখে, এনার ফেস ফেস দেখে নরেন্দ্র মোদী ভার্সেস নরেন্দ্র মমতা মোদী অ্যান্ড ব্যানার্জি। পদ্মফুল, এটাই আমাদের কাছে লোগো, এটাই আমাদের ফেস, এবং এইভাবে আমরা সরকারের সেই সংখ্যায় পৌঁছই। এবং তারপরে আমাদের সেন্ট্রাল যে বোর্ড আছে, যে আমাদের সরকারের যারা প্রধানমন্ত্রী অমিত শাহজি যারা রয়েছেন এই বোর্ডে, তারা ডিসাইড করে যে আমরা কিভাবে কি কাকে কি করব, কার ফেস নিয়ে আসবো নিয়ে আসবো, সেটা ওই পরিস্থিতির উপরে ডিপেন্ড করে। আমাদের সাথে কথা বলার জন্য অনেক ধন্যবাদ অখির্তি, অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ, তুমি ভালো থেকো।